সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আমরা নবম ও দশম শ্রেণীর গণিতের 16 অধ্যায় থেকে কয়েকটা প্রবলেম সলভ করা শিখব। আমরা 16.2 এর প্রথমে 4 নাম্বার যে প্রবলেমটা সেটা একটু সলভ করতে চেষ্টা করি। একটি বর্গাকার মাঠের বাইরে চারদিকে 5 মিটার চওড়া একটা রাস্তা আছে। আমরা আগে এটা বুঝতে চেষ্টা করি। একটা মাঠ বর্গাকার, অর্থাৎ এর 4টা বাহু, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। এই মাঠের একটি বর্গাকার মাঠের বাইরে চারদিকে, একদিকে, দুই দিকে, 3 দিকে, 4 দিকে কয় মিটার চওড়া? 5 মিটার চওড়া। এটাও 5 মিটার, এটাও 5 মিটার, এটাও 5 মিটার, এটাও 5 মিটার চওড়া একটা রাস্তা আছে। এরপর শিক্ষার্থীরা তোমাকে কি বলছে দেখো, এই যে রাস্তাটা, এই যে রাস্তা আছে, এই রাস্তাটার ক্ষেত্রফল হচ্ছে, রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 500 বর্গ মিটার। এই রাস্তার ক্ষেত্রফল 500 বর্গ মিটার। মাঠটার ক্ষেত্রফল কত? ভিতরে যে মাঠটা আছে তার ক্ষেত্রফলটা তোমাকে বের করতে বলছে। আমরা আবার একটু করে দেখি। একটা বর্গাকার মাঠ আছে, মাঠের দৈর্ঘ্য কত বলছে না, ক্ষেত্রফলও কত বলছে না, কিন্তু এটার বাইরে চারদিকেই 5 মিটার চওড়া একটা রাস্তা আছে। রাস্তা যেটা আছে সেটার ক্ষেত্রফল 500 বর্গ মিটার। তাহলে ওই মাঠটার, বর্গাকার যে মাঠের গল্প শুরু করছিল শুরুতে, সেটার ক্ষেত্রফল কত? তাহলে আমরা এটা সমীকরণ করেই করব। আমরা ওই বর্গাকার মাঠের দৈর্ঘ্যটা মনে করে নি বর্গাকার মাঠের দৈর্ঘ্য সমান, বর্গাকার মাঠটির দৈর্ঘ্য সমান 1 মিটার। তাহলে বর্গাকার মাঠটির ক্ষেত্রফল কত হবে? আমরা গত পর্বে শিখেছি, বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তাকে স্কয়ার করতে হবে। এখন দেখো, তোমরা যখন এই প্রবলেমগুলো সলভ করতে যাবে, রাস্তাটা মাঝে মাঝে ক্ষেত্রের বাইরে থাকবে, মাঝে মাঝে ক্ষেত্রের ভিতরে থাকবে। বাগানের ভিতরেও গল্প করতে পারে রাস্তাটা আছে, আবার বাগানের বাইরেও আছে, এরকমও গল্প করতে পারে। আমাদের এখানে কিন্তু মাঠের বাইরে, মাঠের ভিতরেও থাকতে পারতো গল্পের সময়। মাঠের বাইরে যখন রাস্তা থাকে, তুমি রাস্তাটা যোগ করে কাজ করবা। মাঠের ভিতরে যখন রাস্তা থাকবে তখন সেটাকে মাইনাস করে কাজ করবা। অর্থাৎ তোমাকে বলছে যে একটা মাঠের বাইরে 4 মিটার রাস্তা আছে, তাহলে রাস্তাটা যোগ করে এর ক্যালকুলেশন করবা। আবার যদি বলে যে না, মাঠের ভিতরে রাস্তাটা আছে, তখন ওই রাস্তাটা কি করে দিবা? মাইনাস করে ক্যালকুলেশন করবে। এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা। কোনো ক্ষেত্রের বাইরে যদি রাস্তা থাকে, ওই মানে মাঠের ক্ষেত্রফল বের করার জন্য এটাকে যোগ করে হিসাব করতে হয়, আর যদি ভিতরে থাকে মাইনাস করে হিসাব করতে হয়। আমাদের রাস্তাটা কোথায় আছে? বাইরে আছে। হ্যাঁ, তুমি যতক্ষণ পর্যন্ত পাবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি এই মাঠের ক্ষেত্রফল বের করতে পারবে না। তাহলে এই মাঠের ক্ষেত্রফল বের করতে হলে এর মান জানা জরুরি। তো এর মান কখন বের করতে পারবা? যখন তুমি সমীকরণ গঠন করতে পারবা। এই সমীকরণ গঠন করার জন্য ওই যে কথাটা বললাম, বাগানের মাঠের বাইরে 4-5 মিটার চওড়া রাস্তা আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে বাইরে রাস্তাটা আছে, আমরা রাস্তাটা নিই। কি লিখি দেখো, আবার রাস্তা সহ বর্গাকার মাঠটির দৈর্ঘ্য, রাস্তা সহ বর্গাকার মাঠটির দৈর্ঘ্য ইকুয়ালস টু, রাস্তা সহ বর্গাকার মাঠটির দৈর্ঘ্য এতটুকু। তো এতটুকুর ভিতর কি আছে? প্রথমে আছে, এদিকে একটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা আছে, 5 + 5 মিটার। তাহলে কত হলো? a + 10 মিটার। এখন তুমি ভাবো, রাস্তা তো চতুর্দিকেই আছে, তাহলে রাস্তা সহ যে মাঠটা সেটাও বর্গাকার হবে, সেটার ক্ষেত্রফলও বাহুর দৈর্ঘ্যকে স্কয়ার দিলে যা হবে তা। তাহলে রাস্তা সহ বর্গাকার মাঠটির ক্ষেত্রফল ইকুয়ালস টু কি হবে? a + 10 হোল স্কয়ার মিটার স্কয়ার। আমি কিন্তু সমীকরণ গঠন করতে চাচ্ছি। এবার দেখো, এই যে বর্গাকার মাঠ, এখানে কিন্তু মাঠ আছে, রাস্তাটা কিন্তু মাঠের বাইরে। a + 10 হোল স্কয়ারের ভিতরে কিন্তু
মাঠ প্লাস রাস্তা দুইটাই আছে। দেখো রাস্তা সহ বর্গাকার মাঠটির ক্ষেত্রফল, এটা শুধু বর্গাকার মাঠটির ক্ষেত্রফল, আর এটা কিসের ক্ষেত্রফল? রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল 500 বর্গমিটার। এটা দিয়ে ইকুয়েশন গঠন করতে হবে। তাহলে রাস্তা প্লাস মাঠটিকে যদি আমরা মাঠ মাইনাস করে দিই, সেটা রাস্তার ক্ষেত্রফলের সমান হয়ে যাবে না? রাস্তা প্লাস মাঠটিকে মাঠের ক্ষেত্রফল বাদ দিয়ে দিলে সেটা রাস্তার ক্ষেত্রফল হয়ে যাবে। আমাকে তো সমীকরণ গঠন করতেই হবে। তাহলে আমি এরকম লিখতে পারি না যে প্রশ্ন মতে রাস্তা প্লাস মাঠ হচ্ছে a প্লাস 10 হোল স্কয়ার, আর শুধু মাঠের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার ইকুয়াল টু কত? 500। এখান থেকে এর মান বের করতে পারলেই আমরা কিসের ক্ষেত্রফল পেয়ে যাব? মাঠটার ক্ষেত্রফল পেয়ে যাব। এটা আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করতে পারি, a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল টু 500। তো এবার কি করা যায়? সুপ্রিয় শিক্ষার্থীরা, এর সাথে যোগ করলে টোয়াইসে প্লাস 10, এখানে প্লাসে মাইনাসে চলে গেল 10 ইকুয়াল টু 500। আমরা 10কে ডান পাশে পাঠিয়ে দিই, 2a প্লাস 10 ইকুয়াল টু 500/10। এবার আমরা 10কে ডান পাশে পাঠাই দিই, 50 মাইনাস 10 বা টোয়াইস a ইকুয়াল টু 40 বা a ইকুয়াল টু 40/2। তাহলে a ইকুয়াল টু কত? 20। আমাকে বের করতে বলছে বর্গাকার মাঠটির ক্ষেত্রফল, ওই যে মাঠটির ক্ষেত্রফল। সুতরাং মাঠটির ক্ষেত্রফল ইকুয়ালস টু ওই যে a স্কয়ার, a মানে কত? 20 স্কয়ার মিটার স্কয়ার, 2 দুগুণা 400 মিটার স্কয়ার। এটাই হলো এই প্রবলেমের আনসার। শিক্ষার্থীরা, এখন আমরা 6 নাম্বার প্রবলেমটা সলভ করব। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার। আমরা দেখি, এটা মনে করো একটা আয়তক্ষেত্র। কেমন? এটার ক্ষেত্রফল হচ্ছে 160 বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য, অর্থাৎ আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য 6 মিটার কম হয়, এটার দৈর্ঘ্য এখন যত আছে তার থেকে যদি 6 মিটার কি যায়? কমে যায়। মনে করো এই 6 মিটার আমরা কমিয়ে ফেললাম, কেটে ফেললাম, এই 6 মিটার কেটে ফেললাম, তখন ওই ক্ষেত্রটা হয়ে যায় একটি, তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। আয়তকার ক্ষেত্রটির, অর্থাৎ যেটার 180 বর্গমিটার আয়তকার ক্ষেত্র, সেটার দৈর্ঘ্য কত? সেটার প্রস্থ কত? আবার একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার, এর দৈর্ঘ্য যদি 6 মিটার কমে যায়, তখন এই আয়তক্ষেত্রটা বর্গক্ষেত্র হয়। ওই আয়তকার ক্ষেত্রটার দৈর্ঘ্য কত? প্রস্থ কত? তো এটা খুব চমৎকার একটা প্রবলেম। এটার দৈর্ঘ্য মনে করো তুমি x, প্রস্থ মনে করো তুমি y। 6 মিটার কেটে ফেললে এটা একটা বর্গক্ষেত্র হয়। আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কত? প্রস্থ কত? তো শিক্ষার্থীরা, একটু মনোযোগী হলেই এটা খুব তাড়াতাড়ি বুঝে ফেলবে তুমি। মনে করি আয়তকার ক্ষেত্রটির দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ হচ্ছে y মিটার। তাহলে প্রশ্ন মতে ক্ষেত্রফল x এর সাথে y গুণ করো এবং সেটা কত? 160। এটা মনে হয় তুমি বুঝেছো। আয়তকার ক্ষেত্রটার ক্ষেত্রফল 160, তাহলে এর দৈর্ঘ্য x ধরছি, প্রস্থ y ধরেছি 160। এটা বুঝেছি আমরা। এখন এইখানে আসো, দৈর্ঘ্য তো x, তো 6 মিটার কমিয়ে ফেললে কি x টি কাকে? তখন এর দৈর্ঘ্য কত হয়ে যায়? x মাইনাস 6 মিটার হয় না? আবার দৈর্ঘ্য যদি 6 মিটার কম হয়, দৈর্ঘ্য 6 মিটার কম হলে তখন দৈর্ঘ্য কত হয়? আবার দৈর্ঘ্য এখানে না লিখি, 6 মিটার কম হলে দৈর্ঘ্য হয় x মাইনাস 6 মিটার। তখন আয়তক্ষেত্রটা কি হয়ে যায়? তখন আয়তক্ষেত্রটি বর্গক্ষেত্র হয়। তো তখন আয়তক্ষেত্রটি বর্গক্ষেত্র হয়। এটার মানে কি? y তো ঠিক থাকে, প্রস্থ তো বেশ কম হওয়ার কথা বলছে না। বেশ কম হওয়ার কথা বলছে কি? দৈর্ঘ্য আগে ছিল x, 6 মিটার কমে হয়ে গিয়েছে x মাইনাস 6, তখন এই ক্ষেত্রটা বর্গক্ষেত্র হয়।
আমরা বর্গক্ষেত্রের গল্পের সময় কি বলেছিলাম যে এর দৈর্ঘ্য প্রস্থ দুটোটাই পরস্পর সমান, দৈর্ঘ্য যত প্রস্থ তত। তাহলে 6 মিটার কমিয়ে ফেললে এটা যদি বর্গক্ষেত্র হয়ে যায় তাহলে এর দৈর্ঘ্য প্রস্থ প্রত্যেকটা পরস্পর সমান হবে না? তাহলে 6 মিটার কমে গেলে দৈর্ঘ্য হয় x - 6, প্রস্থ তো y ঠিক আছে, তখন এটা বর্গক্ষেত্র হয়, অর্থাৎ তখন y = কি হয়? x - 6 হয়। আবার দৈর্ঘ্য যখন আমরা 6 মিটার কমিয়ে ফেলি দৈর্ঘ্য হবে x - 6, তো প্রস্থ তো ঠিক থাকে, তখন এই ক্ষেত্রটা বর্গক্ষেত্র হয় না। তো বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য কি? এর প্রত্যেকটা বাহু পরস্পর সমান, তাহলে এটা হচ্ছে y, এটা হচ্ছে x - 6, যেহেতু এটা বর্গক্ষেত্র তাহলে y = x - 6 হবে। হ্যাঁ, অর্থাৎ আমরা কি লিখতে পারবো? অর্থাৎ আমরা লিখতে পারবো যে y = x - 6, এটা একটা সমীকরণ। এখন এই দুইটা সমীকরণ থেকে x y এর মান বের করতে পারলেই আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাব। তাহলে আমরা এখন কি করি? এখন y = x - 6 টা সমীকরণ একে বসিয়ে দিই। সমীকরণ একে বসালে পাই, সমীকরণ একে বসালে পাই। তো সমীকরণ একে বসালে কি পাই খেয়াল করো, x তো ঠিক আছে, y এর জায়গায় এই যে এখানে y আছে, সেই y এর জায়গায় হবে কত? x - 6 = 160। তো আমরা এটাকে মিডল ফ্যাক্টর ব্রেকআপ সিস্টেমে ফ্যাক্টরাইজ করব। x² - 6x 160 কে ডানে নিয়ে আসি, 160 কে ভেঙে 6 মিলানো, 16 সাথে 10 গুণ করলে 160, 16 থেকে 10 গেলে 6। তাহলে আমরা এইরকম লিখতে পারি -16x + 10x - 160 = 0। তো আমরা x কমন নিই, x - 16, 10 কমন নিই, x - 16 = 0। তো দুটা থেকে কি কমন যায় শিক্ষার্থীরা? x - 16 x + 10, যেহেতু দুটা রাশির গুণফল 0 অতএব আলাদা আলাদাভাবে 0। x - 16 = 0 হবে, x + 10 = 0 হবে, x - 10 হবে, x = 16 হবে। দৈর্ঘ্য প্রস্থ এগুলো কখনোই ঋণাত্মক হবে না, ঋণাত্মক মান আসতেই পারে না, কিন্তু এটা মাইনাস চলে এসেছে, তাহলে এটা গ্রহণযোগ্য না। আমরা কি লিখব? যে দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না। যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, সুতরাং x = কি হবে না? -10 হবে না, x = কত হবে? 16। তো আমাকে তো প্রস্থ বের করতে হবে, তাই না? তাহলে x এর মানটা কোথায় ফেরত দিয়ে দিই? আমরা 2 এ ফেরত দিয়ে দিই। x এর মান সমীকরণ 2 এ বসালে পাই, 2 এ বসালে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা কি পাই একটু দেখি। y = x - 6, x এর জায়গায় 16 - 6 = 10, অর্থাৎ আমরা এখন দৈর্ঘ্য পেয়েছি কত মিটার? 16 মিটার, এবং প্রস্থ কত মিটার? 10 মিটার। এটাই হচ্ছে এই প্রবলেমের আনসার। শিক্ষার্থীরা এখন আমরা 5 নম্বর প্রবলেমটা সলভ করব। এটা এসএসসি পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রবলেম, এটা তুমি করবে সব সময় পরীক্ষার প্রস্তুতি হিসাবে। এই প্রবলেমটা তুমি খুব ভালো করে রাখবে। কি বলছে দেখো, প্রথমেই যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান, অর্থাৎ একটা বর্গক্ষেত্রের পরিসীমা যত একটা আয়তক্ষেত্রের পরিসীমাও তত। মনে করো এটা একটা আয়তক্ষেত্র, এটার পরিসীমা যত, আরেকটা বর্গক্ষেত্র আছে সেটার পরিসীমাও তত। এখন তারপরে কি বলছে দেখো, আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য, এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য এর প্রস্থের, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, অর্থাৎ প্রস্থ যত তাকে 3 দিয়ে গুণ দিলে দৈর্ঘ্য পাওয়া যায়। এবং আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল 768 বর্গমিটার। এরপর আবার বর্গক্ষেত্রের গল্পে চলে গিয়েছে। প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে, এটা পাথর বলতে টাইলস জাতীয় রকম কিছু বোঝাচ্ছে, যে এই বর্গক্ষেত্রটি প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে, অর্থাৎ এই বর্গক্ষেত্রটাতে পাথর দিয়েছে, পাথরগুলো বর্গাকার এবং এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 40 সেন্টিমিটার, প্রত্যেকটাই 40 সেন্টিমিটার।
এবং এই রকম পাথর দিয়ে এই পুরা বর্গক্ষেত্রটি বাঁধাতে মোট কয়টি পাথর লাগবে, বর্গক্ষেত্রটি বাঁধাতে মোট কতটি পাথর লাগবে। আবার একটা আয়তক্ষেত্রের পরিসীমা আর একটা বর্গক্ষেত্রের পরিসীমার সমান। একটা বর্গক্ষেত্রের পরিসীমা একটা আয়তক্ষেত্রের পরিসীমার সমান, অর্থাৎ আয়তক্ষেত্রটার পরিসীমা যত, বর্গক্ষেত্রটার পরিসীমাও তত। একটি আয়তক্ষেত্রের পরিসীমা একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান। এরপর আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য বলতেছে যে আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য হচ্ছে এর প্রস্থের 3 গুণ এবং ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 768 বর্গমিটার। এখন বলছে বর্গক্ষেত্র যেটা প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে, বর্গক্ষেত্র এটাতে পাথর লাগাচ্ছে, টাইলস লাগাচ্ছে, টাইলসগুলো বর্গাকার এবং এগুলোর এক বাহুর দৈর্ঘ্য 40 সেন্টিমিটার। এই বর্গক্ষেত্রটা বাঁধাইতে কয়টি পাথর লাগবে? আচ্ছা, আমরা একটু ভাবি তো, এই বর্গক্ষেত্রটা বাঁধাইতে কয়টি টাইলস লাগবে, এটা কিভাবে কাউন্টিং করব, এটা হিসাব করব কিভাবে? আগে এটা ভাবি শুধু। তাহলে আমাকে আগে কি করতে হবে, এই পুরা বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বের করে ফেলতে হবে। অর্থাৎ আমি যেখানে পাথরটা লাগাবো ওই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বের করতে হবে। 2, পাথর যেটা লাগাবো সেটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিলেই, একটা পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিলেই কয়টা পাথর লাগবে বের হয়ে আসবে। তাহলে আমাকে বর্গক্ষেত্রটারও ক্ষেত্রফল বের করতে হবে, পাথরটার ক্ষেত্রফলও বের করতে হবে। পাথরের ক্ষেত্রফল আমি বের করতে পারবো, বর্গাকার পাথরের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। কিন্তু বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল যদি বের করতে চাই, বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য লাগবে। বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য যদি আমি বের করতে পারি তাহলে এর ক্ষেত্রফল বের করা যাবে। তাহলে আমরা এখন কোথায় আটকাই আছি, যে বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। কিভাবে সেটা? না, আমাকে বলছে না আয়তক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে আমি যদি এই আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে পারি, সেখান থেকে বর্গক্ষেত্রের পরিসীমার কাছে যেতে পারবো। আর বর্গক্ষেত্রের পরিসীমা থেকে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করা সম্ভব। এটা সেখানেই আলোচনা করব। তাহলে আমরা আপাতত আয়তক্ষেত্রের পরিসীমাটা বের করব। আর আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে হলে এর কি কি লাগবে? এর দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে। এর দৈর্ঘ্য প্রস্থের সাথে রিলেশন আছে, কিন্তু কি নাই, দেওয়া নাই, সেটাই আমরা বের করব। তাহলে আমরা প্রথমে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বের করব, আয়তক্ষেত্রের প্রস্থ বের করব, আয়তক্ষেত্রের পরিসীমা বের করব, সেখান থেকে বর্গক্ষেত্রের পরিসীমায় যাব। তো এখানে মনে করতেই হবে, মনে করে ছাড়া তো করা যাবে না। আয়তক্ষেত্র থেকে আমরা মনে করি, আমরা প্রথমেই মনে করে নিই যে আয়তক্ষেত্রটির প্রস্থ ছোট ছিল, দৈর্ঘ্য বড়, প্রস্থের 3 গুণ দৈর্ঘ্য। তো মনে করি আয়তক্ষেত্রটির প্রস্থ x মিটার, সুতরাং দৈর্ঘ্য শিক্ষার্থীরা প্রস্থের 3 গুণ, x গুণ 3 মিটার, 3x মিটার। তো প্রশ্ন মতে শিক্ষার্থীরা আয়তক্ষেত্রটার দৈর্ঘ্যের সাথে আয়তক্ষেত্রটার প্রস্থ যদি আমরা গুণ দিই, তাহলে সেটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? 768। এই যে সমীকরণ গঠন করছি, এখান থেকে x এর মান বের করে দিলেই আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাব আয়তক্ষেত্রটার। তাহলে আমরা x এর মান বের করার জন্য x এর সাথে x গুণ দিলে x স্কয়ার 768। তো 3 ডানে যাবে, ডানে যখন যাবে এটা 768-র নিচে যাবে। কাটি, 3 দুগুণা 6, 3 পাঁচা 15, 3 6 18। তাহলে x ইকুয়াল টু কত? রুট ওভার 256। 256কে রুট করলে 16। তাহলে আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কত? সুতরাং আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে শিক্ষার্থীরা 3x। তো আমরা x এর মান কত পেলাম? 16 মিটার। 3 × 16 = 48 মিটার। এবং প্রস্থ কত হবে? তাহলে শিক্ষার্থীরা x কত? 16 মিটার। এখন আমরা আয়তক্ষেত্রটার কি বের করতে পারবো? পরিসীমা বের করতে পারবো। আমরা প্রথম পর্বে আয়তক্ষেত্রের এটার আগের পর্বে আমরা আয়তক্ষেত্রটার পরিসীমা বের করার সূত্র বলেছিলাম আগের পর্বগুলোতে, তোমরা একটু দেখে নিবে যারা পরে এসেছো। তাহলে কত? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো দৈর্ঘ্য কত? 48, প্রস্থ 16 মিটার। তো 2 × 8
48 ক্যালকুলেটর দিয়ে তাড়াতাড়ি করে ফেলি। 16 ইকুয়াল টু 64, 4 দুগুণ 8, 128 মিটার। তাহলে আমাকে শুরুতেই বলছে না একটি বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সমান, তার মানে এই বর্গক্ষেত্রটার পরিসীমা এই আয়তক্ষেত্রটার পরিসীমার সমান। তাহলে শর্ত মতে বর্গক্ষেত্রটার পরিসীমা কত হবে? ওই যে আয়তক্ষেত্রটার পরিসীমা যত হয়েছে তত, সুতরাং বর্গক্ষেত্রটার পরিসীমা সমান 128 মিটার। এবার এখানে ঢুকি। বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য হচ্ছে কি? এর প্রত্যেকটা বাহু পরস্পর সমান। আয়তক্ষেত্রের দুই বাহু বড়, বড় দুই বাহুকে আমরা দৈর্ঘ্য বলি, আর দুই বাহু ছোট, ওই ছোট বাহু দুটোটাকে প্রস্থ বলি। কিন্তু বর্গক্ষেত্রের তো 4টা বাহু সমান, তাহলে এর পরিসীমা মানই হচ্ছে 4 বাহুর যোগফল। তাহলে যেহেতু 4 বাহু সমান এবং পরিসীমা মানে 4 বাহুর যোগফল, তাহলে 4 দিয়ে ভাগ দিয়ে দিলে 1 বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে আমরা বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য কিভাবে বের করব? পরিসীমাকে কত দিয়ে ভাগ দিয়ে? যে 4 দিয়ে ভাগ দিয়ে। 3 4 12, 4 দুগুণ 8। তাহলে এখন বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্যকে স্কয়ার করলেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। সুতরাং বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল ইকুয়ালস টু বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল ইকুয়ালস টু কত? 32কে আমরা স্কয়ার করব। কেমন? তো 32কে যদি আমরা স্কয়ার করি, শিক্ষার্থীরা রেজাল্ট পাই 1024 মিটার স্কয়ার। তো তোমাদেরকে যেটা বলছিলাম, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লাগবে এবং পাথরের ক্ষেত্রফল লাগবে। আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গিয়েছি, এবার পাথরের ক্ষেত্রফল বের করার পালা। চলো, পাথরগুলোও কিন্তু বর্গাকার, প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে। তার মানে বর্গাকার পাথরগুলোর এক বাহুর দৈর্ঘ্য 40 সেন্টিমিটার। আবার বর্গাকার পাথরের বাহুর দৈর্ঘ্য শিক্ষার্থীরা 40 সেন্টিমিটার। সেন্টিমিটারে তো রাখা যাবে না। কিভাবে? কারণ আমরা এখানে বর্গক্ষেত্রটার সবকিছু হিসাব করছি মিটার দিয়ে, তাহলে ওইটা সেন্টিমিটারে রাখা যাবে না, ওইটাকে মিটারে কনভার্ট করতে হবে। তো মিটারে যদি কনভার্ট করতে চাই আমরা 100 দিয়ে ভাগ দিই। তো 40কে যদি আমরা 100 দিয়ে ভাগ দিই, রেজাল্ট পাই আমরা 0.4 মিটার। তাহলে পাথরটাও যেহেতু বর্গাকার, তাহলে ওই পাথরের বাহুর দৈর্ঘ্যকে স্কয়ার করলে পাথরের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে বর্গাকার পাথরের ক্ষেত্রফল ইকুয়াল টু 0.04 হোল স্কয়ার মিটার স্কয়ার। এটাকে স্কয়ার করলে হয় 0.016 মিটার স্কয়ার। এই যে আমরা শুরুতেই বলেছিলাম যে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফলকে একটা পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিলে কয়টা পাথর লাগবে সেটা বের হয়ে আসবে না। তুমি চিন্তা করে দেখো না, এই বর্গক্ষেত্রটাতে পাথর দিয়ে বাঁধাতে কয়টি পাথর লাগবে? তাহলে আমি বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বের করব, একটা পাথরের ক্ষেত্রফল বের করব। তাহলে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল দিয়ে পাথরের ক্ষেত্রফলকে ভাগ দিলে কয়টি পাথর লাগবে বের হয়ে আসবে। তাহলে আমরা কি লিখতেছি? সুতরাং বর্গক্ষেত্রটি বাঁধাতে পাথর লাগবে ইকুয়াল টু, উপরে হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। শিক্ষার্থীরা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1024 বর্গমিটার, তারপরে নিচে হবে কত? একটা পাথরের ক্ষেত্রফল এতটি। তো 1024কে আমরা যদি ওইটা দিয়ে বাদ দিই 64, অর্থাৎ বর্গক্ষেত্রটি বাঁধাতে 64টি কি লাগবে? পাথর লাগবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে এতক্ষণ ধৈর্য সহকারে পর্বটা দেখেছো সেজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বগুলিও তোমরা দেখবে এরকম প্রত্যাশা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।